নমস্কার বন্ধুরা, গল্প আড্ডার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প আড্ডার আসরে আপনাদের একান্ত ভালোবাসা, আশীর্বাদ এবং অনুপ্রেরণা না থাকলে আমরা এতটা পথ আসতে পারতাম না। আমরা তাই এরকমই আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও অনুপ্রেরণা আগামী দিনেও পেতে চাই, যাতে আমাদের চ্যানেলটিকে আরো অনেক বড় করতে পারি এবং আরো সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। গল্প আড্ডার আসরে আমাদের আজকের নিবেদন স্বনামধন্য লেখক নির্মাল্য সেনগুপ্তের লেখা এক রহস্য রোমাঞ্চকর কাহিনী, পর্দার আড়ালে। গল্পটিতে কণ্ঠ দিয়েছেন নীলরুদ্র, সুন্দর ও অরিন্দম, আর গল্পটির পোস্টার ডিজাইন করেছেন অমিত পাল। শুরু করতে চলেছি আজকের গল্প, নির্মাল্য সেনগুপ্তের লেখা পর্দার আড়ালে। শনিবার সন্ধে 8টা বাজতে মিনিট 5 বাকি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি কফির কাপটা নিয়ে টিভির সামনে সোফায় আরাম করে হেলান দিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ। কফির কাপে আলতো চুমুক, সিগারেটের মৃদু টান, বৃষ্টির গন্ধ আর সামনে ক্রিকেট। আহ, একেই বলে ছুটির আমেজ। ডোরবেলের আওয়াজ এলো। প্রচণ্ড বিরক্ত হলাম। এই মুহূর্তে কাউকে চাই না আমি। সারা সপ্তাহের হুজ্জতির পর 2টো দিন সম্পূর্ণ একা কাটানোই পছন্দ করি। চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে একরাশ ভ্রুকুটি নিয়ে দরজা খুললাম। একটা মোটা ভদ্রলোক, মাথায় এলোমেলো কাঁচা পাকা চুল, সাদা শার্টের ডান হাতে চুপচুপে ভেজা কালো ছাতাটা ঝাড়তে ঝাড়তে বললেন, আপনি গোয়েন্দা অবিনাশ সরকার তো? আমি গম্ভীর গলায় বললাম, দরজায় তো তাই লেখা রয়েছে, তবে আমি কোনো গোয়েন্দা টোয়েন্দা নই মশাই। সাধারণ মানুষ, ব্যাংকে চাকরি করি। কোনো ভুল হয়েছে আপনার? ভদ্রলোক কিন্তু মোটেই ঘাবড়ালেন না। একগাল হেসে বললেন, বিক্রমবাবু বলেছিলেন বটে, আপনি নিজেকে গোয়েন্দা বলা পছন্দ করেন না, কিন্তু মশাই লোকাল সাহায্য তো অনেক করলেন। বিদেশি বলে তাড়িয়ে দেবেন না প্লিজ। মুশকিল না থাকলে কি এই ঝড় জলের রাতে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ ছেড়ে আসি? রাগে তখন গা জ্বলছিল আমার। বহুবার বেহালা থানার ওসি বিক্রম বড়াইকে আমি বলেছিলাম, শনি রবি কোনো মক্কেল পাঠাবেন না, আমি ছুটিতে থাকি। সেই এক কাজ। ভাবলাম একটা ফোন করে ঝাড়ি ভদ্রলোককে। দরজায় দাঁড়ানো লোকটা যেন আমার মনের কথাই পড়ে নিয়ে বললেন, উনি বলেছিলেন যে আজ আপনার ছুটির দিন, কিন্তু ঝামেলাটা এতই বেড়ে চলেছে দিনের পর দিন যে সামলানো তাই আজই চলে এলাম। আমি দরজা ছেড়ে ওকে ভিতরে আসার ইঙ্গিত দিয়ে বললাম, তা আপনার পরিচয়টা কি জানতে পারি? ভদ্রলোক দরজার পাশে ছাতাটা দাঁড় করিয়ে বললেন, বিলক্ষণ জানতে পারেন। আমি দমদম গোড়াবাজার থানার ওসি। নাম আমার জয়ন্ত বিশ্বাস। আমাদের থানা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে পড়ে। আমি জয়ন্তবাবুর জন্য একটা চেয়ার টেনে দিয়ে বললাম, শুনুন, আপনি খুব ভিজে গিয়েছেন, একটা টাওয়েল নিয়ে আসি? না না না, আপনি একদম ব্যস্ত হবেন না।
বর্ষার প্রথম বৃষ্টি, ভিজে ভারী মজা পেলাম। আর পুলিশের কি রোদ, আর কি বা জল। যাই হোক, এবার কাজের কথায় আসি, বুঝলেন কি না? আমি করুণ চোখে টিভির দিকে তাকালাম। শচীন একটা 6 মেরেছে। টিভিটা মিউট করে জয়ন্তবাবুর মুখোমুখি চেয়ারটাতে বসে বললাম, হ্যাঁ, শুরু করুন। ঘটনাটা বেশ চেনা লাগবে আপনার। বহু ভূতের গল্পে পড়ে থাকবেন আপনি। হানাবাড়ির গল্প নিশ্চয়ই শুনেছেন বহু। এই গল্পটাও একটা বাড়িকে কেন্দ্র করে। জায়গাটার নাম কুমোরপাড়া, গোরবাজার থানা থেকে 1.5 কিলোমিটারের দূরত্ব। শহুরে এলাকা থেকে বেশ খানিকটা ভিতরের দিকে। ফাঁকা জায়গা, কয়েকটা আদ্যিকালের পুরনো বাড়ি, একটা চার্চ, তাতে হাতে গোনা কিছু লোকজন আসে। একটা আছে মেয়েদের স্কুল, আর একটা পরিত্যক্ত কারখানা, যা বহু যুগ আগে বন্ধ হয়ে গিয়েছে। আগেকার সমস্ত লোহার যন্ত্রপাতি ইত্যাদি থাকায় কয়েকজন চৌকিদার এখনো বহাল আছে। তারই গায়ে লাগানো একটা বাড়ি। বাড়ির মালিকের নাম অনাদি শঙ্কর রায়। ভদ্রলোক থাকতেন বেঙ্গালুরুতে। ওর ছেলে বিমল রায় বাবা মারা যাওয়ার পর বেঙ্গালুরুর বাড়ি বিক্রি করে সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে উঠল গোড়া বাজারের ওই পৈতৃক বাড়িতে। বউয়ের নাম কমলা, ভারী মিষ্টি মেয়ে সে, ঘরে কাজকর্মের নিপুণা। সে একাই বাড়িটাকে বসবাসযোগ্য করে তুলল। এদিকে বিমল বেকার, বিএ পাশ করা ছেলে বাবার টাকায় বিয়ে করে চলে এসেছে কলকাতায়। হাতে পুঁজি বলতে বাড়ি বিক্রির ওই কটা টাকা মাত্র, তাতে আর কদিন যাবে। বিমল উঠে পড়ে লাগলো চাকরি খোঁজার ধান্দায়। রোজই সকাল সকাল বেরিয়ে যায় চাকরির খোঁজে, সন্ধ্যাবেলা বিমর্ষ হয়ে বাড়ি ফেরে। কমলা সারাদিন একা একাই কাটায়। প্রতিবেশী 2-1 জনের সঙ্গে তার ভাব হয়েছে ইদানিং, যদিও তাদের সংখ্যা খুবই কম। এই সময়ে মুশকিলটা ঘটল। এক ছোকরা সেলসম্যান কমলার বাড়িতে জিনিস বিক্রি করতে এসে তার ভরা যৌবন দেখে পড়ে গেল তার প্রেমে। কমলার বয়স অল্প, 20 কি 21 হবে। যুবকটিও বেশ সুপুরুষ, যাকে বলে হিরো টাইপের দেখতে। কমলা যুবকের প্রেমে ধরা দিল কিনা জানা নেই, তবে আশেপাশের লোকজন প্রায়শই এই ছোকরাটাকে এখানে দেখতে পায়। সবার তাই ধারণাও হয়েছিল কমলার অবৈধ প্রেম একদম মাখো। এত দূর অব্দি ঠিক ছিল। মুশকিল বাঁধলো যখন বিমলের কানে পৌঁছালো খবরটা। চাকরির খোঁজ মাথায় উঠল। বাড়িতে তুমুল ঝামেলা শুরু করলো বিমল। রোজ চিৎকারে লোকজনের কান পাতা হয়ে গেল দায়। কমলা দেখতে মিষ্টি এবং শান্তশিষ্ট হলে কি হবে, গলার জোর কম নয়। ঘটনাটা ঘটল যেদিন এক সন্ধ্যাবেলায় ছেলেটি আবার এলো বিমলের বাড়িতে। বিমল তখন বাড়িতে উপস্থিত। পাড়ার একটি অল্প বয়সী ছেলের ব্যাপারটা চোখে পড়তেই সে ছুটল পাড়ার লোককে খবর দিতে। পাড়ার লোক বুঝলো একটা রক্তারক্তি কাণ্ড ঘটতে চলেছে এবার। ঘণ্টাখানেক পর বেশ কয়েকজন লোকজন এসে ভিড় করলো বিমলের বাড়ির সামনে। সেদিন কিন্তু অন্যরকম ছিল। কোনো চিৎকার চেঁচামেচি নেই, শান্ত পরিবেশ। নিজেদের মধ্যে অনেক গুঞ্জন করার পর একজন সাহস করে হাঁক দিল বিমলকে। না, কোনো উত্তর এলো না। এরপর একজন গিয়ে কড়া নাড়ল। দেখা গেল দরজা খোলা। এরপর সবাই মিলে ঘরে ঢুকতেই চক্ষু হলো ছানা বড়া। ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষের অস্তিত্ব নেই, শুধু খাবার টেবিলের নিচে মেঝেতে লুটিয়ে আছে কমলা। তার গলাটা আড়াআড়িভাবে কাটা, কেউ নৃশংসভাবে ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত ভেসে যাচ্ছে মেঝে। কেউ একজন পুলিশকে তাদের মধ্যে খবর দিল। আমরা গেলাম সেখানে, লোকজনকে ভর্ৎসনা করলাম ঝামেলার সূচনাতেই আমাদের খবর না দেওয়ার জন্য।
বডির পোস্টমর্টমে গেল। ক্লিন কেস অফ মার্ডার। ওই পেন ঘরের সবজি কাটার ছুরি। আসবাবপত্র থেকে জোগাড় করা ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে বোঝা গেল ছুরিতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট হলো বিমলেরই। বলাই বাহুল্য, সেই খুন করে সে ফেরার হয়েছে। ঘরে বিমলের কোনো ছবি ছিল না। প্রতিবেশীদের কথা শুনেই বিমল ও সেই প্রণয়ী যুবকের স্কেচ বানালো পুলিশ। বিমল কমলার সমস্ত গল্পও তাদের কাছ থেকেই শুনলাম। তারপর আমরা ব্যাঙ্গালোরতেও খবর নিয়ে দেখেছি, বিমলের স্কেচ সেখানেও পাঠানো হয়েছে। কিছুই হদিশ পাওয়া যায়নি। জয়ন্তবাবু থামলেন। আমি এতক্ষণে কোনো নতুনত্ব খুঁজে পাইনি কেসে। সেই দাম্পত্য কলহ থেকে অপরাধ, তবুও পুলিশের ওসি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম, আপনি চা খাবেন? জয়ন্তবাবু মাথা নেড়ে বললেন, না না, এখানে যদি ব্যাপারটা মিটে যেত তাহলে তো ঠিক ছিল। একদিন না একদিন বিমল ধরা পড়তো ঠিকই। গন্ডগোলটা শুরু হলো ঠিক মাস খানেক পর। কি গন্ডগোল? পুলিশ গোটা বাড়িটাকে সিল করে দিয়ে চলে যায়। ইলেকট্রিকের লাইনও কেটে দেওয়া হয়। কিন্তু মাসখানেক পর সন্ধ্যা 8টায় হঠাৎ দেখা গেল কমলার ঘরে আলো জ্বলছে, বিজলির আলো। কয়েক মুহূর্ত জ্বলার পরই বন্ধ হয়ে গেল। দু একজন ব্যাপারটা দেখে ভাবলো চোট্টর বোধ হয়। যেই বাড়ির দিকে এগিয়েছে, বাড়ির সামনে আসতেই কোনো অশরীরী প্রেতাত্মা হা হা করে চেঁচিয়ে উঠল। দুজনের একজন তো সেইখানেই ফিমড়ে খেল, অপরজন ছুটে প্রাণ বাঁচালো নিজের। এর কিছুদিন পর আবার একই ঘটনা। এবার আর হাসি নয়, কোনো মহিলার ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ পাওয়া গেল। সে কি করুণ সুর! এর কিছুদিন পর ঝগড়ার আওয়াজ, ঠিক যেন বিমল আর কমলা ঝগড়া করছে। চারদিকে লোকজনের মধ্যে শুরু হলো প্যানিক। দু একজন পাড়া ছেড়েও পালালো। ওঝা ডাকা হলো, সাধু এলো। সবাই সেই চিৎকার শুনে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচে। খবর গেল পুলিশের কানে। প্রথমে আমি দুজন কনস্টেবল মোতায়েন করলাম। 3 দিনের মাথায় তারা পালিয়ে এসে বলল, চাকরি চলে যায় তো ভি আচ্ছা, পেতনির হাতে প্রাণ খোয়াতে তারা মোটেই রাজি নয়। আমি অনেক ধমকালাম, কাজ হলো না। কেউ রাজিই নয় সেইখানে যেতে। এদিকে ওপর মহল অব্দি খবর যেতে বাকি। অগত্যা ঠিক করলাম অনেক হয়েছে, আমি একাই যাব। গেলাম। ভেতরে বিদ্যুতের ছিটে ফোঁটা নেই। আমি ব্যাটারির হেরিকেন নিয়ে গিয়েছিলাম, তাই জানলাম দুটো। পাড়ার কয়েকটি উৎসুক মুখ আমাকে দেখে সাহস করে ইতিউতি ঘুরছিল। তাদের প্রথমেই আমি ভাগিয়ে দিলাম। ভূত আসলে আসুক, আমি একাই সামলে নেব। বসে আছি তো বসে আছি, হাই উঠছে। ঘড়িতে দেখি প্রায় 9টা। বাড়িতেও ফিরতে হবে। ভূত বাবাজির নাম গন্ধ নেই। হঠাৎ একটা আওয়াজ কানে এলো, তবে খুব ক্ষীণ। কিন্তু ঘরের ভিতরে নয়, পিছন দিকে উঠান থেকে। চুপি চুপি এগোলাম সেই দিকে। উঠানের ওপর উঁচু পাঁচিল, তারপর পরিত্যক্ত কারখানা। হাতে ছিল 4 ব্যাটারির টর্চ। চারিদিকে দেখলাম কেউ নেই। হঠাৎ কানের পাশে নিঃশ্বাস ফেলার শব্দ এলো, সঙ্গে একটা মেয়েলি হাসি। চমকে উঠে ঘুরে টর্চ ফেলতেই আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দেখি একটা ভয়াবহ নারী মূর্তি, গলা দিয়ে ভেসে আসছে রক্ত। চোখ উল্টে বাইরে বেরিয়ে এসেছে, সারা মুখ সাদাটে, ঠোঁটের দুপাশ থেকে কান পর্যন্ত চেরা। আমি চিৎকার করতে যাওয়ার আগেই মাথার পেছনে একটা জোরালো আঘাত পেলাম। ব্যাস, শেষ। চারদিক অন্ধকার। যখন চোখ মেলেছি, দেখি উঠোনে শুয়ে আছি। সূর্যের আলো চোখে পড়ছে, মাথায় গায়ে হাতে অসহ্য যন্ত্রণা। সেই পালিয়ে এসে তোমার দ্বারস্থ হয়েছি। তোমার নাম আমি অনেক শুনেছি, এবার আমাকে বাঁচাও প্লিজ।
আমি কিছুক্ষণ ভাবলাম, গালে হাত দিয়ে টিভির দিকে তাকিয়ে দেখলাম ইন্ডিয়ার ব্যাটিং শেষ। রিমোট টিপে টিভি বন্ধ করে বললাম, আচ্ছা, আপনি যে সেখানে যাচ্ছেন, এই খবরটা কে কে জানতো? জয়ন্তবাবু মাথা নেড়ে বললেন, না, কেউ নয়। আমি ইচ্ছে করেই জানাইনি কাউকে। আমি মাথা নেড়ে বললাম, একটা কথা মাথায় আসছে না জয়ন্তবাবু। যদি ভূতই হয়, তবে সে হবে কমলার ভূত, যাকে আপনি টর্চের আলোয় দেখেছিলেন, অর্থাৎ যে ছিল আপনার সামনে। কিন্তু মাথায় চোটটা খেলেন তো পিছন দিক থেকে। ভূতেই যদি ঘা দিত, তবে সামনে থেকেই দিত না? কি বলেন? হাত ঘুরিয়ে পিছন দিয়ে আঘাত দেওয়ার কোনো ভুতুড়ে লজিক তো দেখছি না আমি। জয়ন্তবাবু বড় বড় চোখ করে বললেন, এটা তো আমি ভাবিনি। তাহলে কে মারলো আমায়? তবে কি? তবে আর কি? তবে আর কিছুই নয় জয়ন্তবাবু। একটা কড়া দুর্বৃত্ত চক্রের কার্যসিদ্ধি হচ্ছে ওই বাড়িতে, যার কিছুটা আমি ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছি। এখন একটাই কাজ, ওই বাড়িতে আমার যাওয়া, কিন্তু ঢাকঢোল পিটিয়ে নয়, একদম চুপিসারে যেতে হবে সেখানে। শুধু আমি আর আপনি থাকবো। আর ভয় পাবেন না, ভূতে আমার কিছু করতে পারবে না। মন, ঢের ভূতের বীজ ঝেড়েছি আমি। ওই জন্যই তো আপনার কাছে আসা মশাই। আপনার চর্চা বহু শুনেছি আমি। আপনি নির্ভীক, বুদ্ধিমান। শুধু আপনিই পারবেন এই কেস থেকে উদ্ধার করতে। কিছু করুন অবনীশবাবু। এরকম একটা উৎকট রহস্য আমার পুলিশ জীবনে আমি প্রথম দেখলাম। এ সমাধান না হলে যে আমি মরেও শান্তি পাবো না। না 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 না, প্যানিক করবেন না। আমার উইকেন্ডটা বরবাদ হলো, এই আর কি। যাই হোক, কাল বিকেল 5টায় আমি দমদম পৌঁছাবো। তবে থানা নয়, এমন কোনো জায়গা বলুন যেখানে বাজার থাকবে, জিনিসপত্র কেনা যাবে। তবে তারপর সূর্য ডুবলে আমরা যাব সেই বাড়িতে। জয়ন্তবাবু একটু ভেবে বললেন, তাহলে আপনি প্রথমে নাগের বাজার আসুন, সেখানে দেখা করি। তারপর অটো ধরে চলে যাব গন্তব্যস্থলে। রাত 9:30, বৃষ্টি থেমেছে। জয়ন্তবাবু বিদায় নিলেন। আমি একটা সিগারেট ধরিয়ে টিভি চালিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলাম ভদ্রলোক ছাতাটা ফেলে গিয়েছেন। রবিবার বিকেল 5টা। আমি নাগেরবাজার মোড়ে দাঁড়িয়ে আছি গত 10 মিনিট। কিছুক্ষণের মধ্যেই জয়ন্তবাবু এলেন। মুখে সেই একগাল হাসি, কিন্তু ভদ্রলোক একা নন, পাশে আর একটা যুবক, কালো লম্বা, স্বাস্থ্য বেশ ভালো। আমি ভুরু কুঁচকে সেদিকে তাকাতেই জয়ন্তবাবু বলে উঠলেন, ইনি হলেন আমার কলিগ অনেক ধর। খুব সাহসী, আর গায়ে বেশ জোরটোরও আছে। শুধু দুজনে মিলে এসব করতে ভরসা হলো না, বুঝলেন। একবার একা গিয়ে শিক্ষা তো হয়েছে, ব্যথা এখনো মরেনি। ওকে তাই সঙ্গে নিয়ে এলাম। ও ভূত মানে না। এত নাম শুনলেন আমার, অথচ ভরসা হলো না আমাকে। যাই হোক, আমি হাত বাড়ালাম অনিকধরের দিকে। জয়ন্তবাবু কাঁচো মাচো মুখ করে বললেন, তাহলে এবার শুনুন,
কয়েকটা জিনিস কেনার আছে। এক মশা তাড়াবার মলম। ভূত ধরতে গিয়ে মশার কামড়ে আহু করলে কিন্তু মুশকিল আছে। আর দুই হচ্ছে একটা লম্বা শক্তপোক্ত দড়ি। আর তিন হলো পেট ভরে খাবার খায় আগে তিনজনে। কতক্ষণ যে থাকতে হবে তার তো কোনো ঠিক নেই। খালি পেটে কিন্তু আমার মাথা কাজ করে না, আর ভূতও বাগে আসে না। কেনাকাটার সারার পর তিনজনে মিলে উঠলাম অটোতে। অনেক ধর খুব একটা কথা বলে না। জয়ন্তবাবু গলা নামিয়ে বললেন, কোনো অস্ত্র নিয়েছেন কি আপনি? আমি কথা না বলে কোমরের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করলাম। সেখানে একটা পিস্তলের বাঁট অদৃশ্যভাবে উঁচু হয়ে আছে। আমি বললাম, আপনার ছাতা কাল আমার বাসায় ফেলে এসেছেন মশাই। সেটা আবার এনে বোঝা বাড়ায়নি। সব মিটলে একবার মনে করে নিয়ে আসবেন কিন্তু। ভদ্রলোক হে হে করে একচোট হেসে নিলেন। গন্তব্যে পৌঁছালাম যখন, তখন বাজে 7:30। 5-6টা বহু পুরনো বাড়ি। প্রত্যেকটিতে দেখলেই ভুতুরে বাড়ি মনে হবে। রাস্তাঘাটে আলো বিশেষ নেই। মানুষের ভূত সাজার আদর্শ জায়গা। লোকজনও বড় একটা দেখা যাচ্ছে না। দু একটা সাইকেল আরোহী, হয়তো ভূতের ভয়েই সব অন্ধকার হতেই ঘরে ঘাপটি মেরে রয়েছে। আমি মশা তাড়াবার ওষুধটা হাতে পায়ে মেখে এগিয়ে দিলাম বাকি দুজনের দিকে। বিমলদের বাড়িটাই বোধহয় এলাকার সবচেয়ে পুরনো বাড়ি। দোতলায় ছাদ। বাইরের চুন প্লাস্টার খসে যেভাবে কঙ্কাল বেরিয়ে পড়েছে, খোদ বাড়িটাই যেন ভূতের বাড়ি। ঘরে প্রবেশ করলাম তিনজনে অতি সন্তর্পণে। ঘুটঘুটে অন্ধকার। টর্চ জ্বালা হলো। একটা ছোট ডাইনিং টেবিল জয়ন্তবাবু দেখালেন। ওই যে ওখানটা দেখছেন, ওখানটাতেই পাওয়া গিয়েছিল কমলার লাশ। আমি ফিসফিস করে বললাম, তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, উঠোনে চলুন সোজা। জয়ন্তবাবু অবাক হয়ে গেলেন। উঠোনটা বেশ বড়, সামনের উঁচু পাঁচিল। জয়ন্তবাবু ইতস্তত ভাব দেখে বুঝলাম এখানেই সে মোক্ষম ঘাটা খেয়েছেন। টর্চ নিভিয়ে ফেললাম। আমি ইশারায় অনেক আর জয়ন্তবাবুকে বললাম পাঁচিলের দু কোণে চলে যেতে। দুজনেই বাধ্য সৈনিকের মতো আমার নির্দেশ পালন করল। আমি গিয়ে দাঁড়ালাম বাড়ির গা ঘেঁষে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে, পাঁচিলের দিকে মুখ করে। তিনজনই একদম নিস্তব্ধ। মিশে গিয়েছি অন্ধকারে। আকাশে মেঘ, চাঁদের আলো নেই। তাও ভাগ্য ভালো, আজ বৃষ্টি পড়ছে না। কেটে গেল প্রায় 1 ঘন্টা। এর মধ্যে শুধু দুবার জয়ন্তবাবুকে মশা মারতে শুনেছি। মলমটা মনে হয় ঠিকমতো ঘষেননি ভদ্রলোক। অনেক ঠাই দাঁড়িয়ে আছে এক কোণায়। হঠাৎ একটা ঝপ করে আওয়াজ এলো পাঁচিলের বিপরীত প্রান্ত থেকে। তারপরেই দেখতে পেলাম তাকে, একটা কালো আবছায়া যেন মাটি ফুঁড়ে বেরোলো। বুঝলাম তার আগমন ঘটেছে বাড়ির সদর দরজা দিয়েই। আমি প্রমাদ গুনলাম, জয়ন্তবাবু আওয়াজ করলেই সব ভেস্তে যাবে। ছায়ামূর্তি আমাদের উপস্থিতি টের পেল না। সে এগিয়ে গেল পাঁচিলের দিকে। তারপরে টিকটিকির মতো
উঠে গেল পাঁচিলের উপর। এই সুযোগ, সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো ছুটে বেরোলাম আমি। পিস্তল রেডি ছিল, কিছু বোঝার আগেই চালালাম গুলি। কান ফাটা আওয়াজে খান খান হয়ে গেল নিস্তব্ধতা। ছায়ামূর্তি ধূপ করে পড়ল পাঁচিলের অন্যদিকে। এরপরই ধাতব কিছু শব্দ আর জনাতিনেক পায়ের দৌড়ে পালানোর আওয়াজ। আমি চেঁচালাম, অনেক, জলদি জলদি করো। নিমেষের মধ্যে অনেক পাঁচিল বেয়ে চলে গেল অন্য প্রান্তে। আমিও তারপরই। জয়ন্তবাবুও হ্যাঁচড় ব্যাচড় করে উঠলেন। টর্চের আলো ফেললাম লোকটার মুখে। সুপুরুষ এক যুবক, পায়ের গোড়ারির উপর লেগেছে গুলিটা। জয়ন্তবাবু পাঁচিলের থেকে নেমেই অবাক হয়ে বললেন, আরে, এই যে কমলার সেই প্রণয় সেলসম্যান, এর স্কেচই তো আছে থানায়, তাই না? অনেক। সে ততক্ষণ দড়ির সাহায্যে লোকটিকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। লোকটা হঠাৎ আওয়াজ করে মূর্ছা গেল। বাঁধনের চাপেই হয়তো। আমি হেসে বললাম, হো এমনিতেও আর পালাতে পারবে না, পা মারাত্মক জখম। পালিয়ে গেল ওর সঙ্গী সাথীরা, সে ধরা পড়ে যাবে। থানায় নিয়ে দুটো লাঠি চালালেই ফাঁস হবে সব কথা। জয়ন্তবাবু আমার দিকে ঘুরে বললেন, আপনি কি করে বুঝলেন বলুন তো মশাই যে এখানে কোনো ভূত টুত নেই? খুব সহজ মশাই। যখনই আপনি বললেন না বাড়ির পাশেই পরিত্যক্ত কারখানা, তখনই ব্যাপারটা মাথায় এসেছিল। কারখানার ভরা লোহা অ্যালুমিনিয়ামের দামি যন্ত্রাংশ, সেই সব চুরি করে এই বাড়িতে ভরা ছিল সহজ কাজ। ব্যবসা ভালোই চলছিল। বাদ সাধল কমলা আর বিমল এসে। ওসব প্রেম নয়, ইনি তখন এলেন বিমল আর কমলার সঙ্গে শাট করতে। বিমল মেনে গেলেও কমলা মানল না। সে যতই মিষ্টি অল্প বয়স্কা হোক, গৃহবধূ তো। কিন্তু বিমলের তখন অর্থাভাব, চাকরি নেই, হাতে শেষে কয়েকটা টাকা। তখন দুজনে মিলে ফন্দি আঁটল কমলাকে সরাতে হবে। খুব সম্ভবত কমলা পুলিশের কাছে যাবে এরকম একটা কিছু হুমকি দিয়েছিল। তাতে তাকে খুন হতে হলো। কিন্তু খুন যখন হয়েছে, পুলিশের দৌড়াত তো বাড়বেই। ব্যবসা চোপাট। তখন মাথায় এলো ভূতের আইডিয়া। ব্যাস, আবার রমরমিয়ে জমে উঠল ব্যবসা। ওর পকেট সার্চ করে দেখুন জয়ন্তবাবু, আপনার সেই গলা কাটা, চোখ ঠিকরানো ভূতের মুখোশটা ঠিক পেয়ে যাবেন। এরপর এর পেটে চাপ দিলেই ধরা পড়বে সমস্ত সঙ্গী সাথী, কারখানার চৌকিদার ও বিমলবাবু সবাই। জয়ন্তবাবু মাথা নেড়ে বললেন, কোথাও একটা মারাত্মক ভুল হচ্ছে আপনার। আমি অবাক হয়ে বললাম, ভুল? কোন কথাটা আপনার ভুল বলে মনে হলো? পাঁচিলের ওই কোণাটা দেখেছেন কি আপনি? একটু উঁচু না? হতে পারে, মাটির তলাতেও থাকতে পারে যন্ত্রাংশ। হঠাৎ অনেক বলে উঠল, মাটির তলায় যন্ত্রাংশ নেই অবনীশবাবু। নেই যন্ত্রাংশ? নেই, তবে কি আছে? বিমল মোটেই এই লোকটার কথায় সায় দেয়নি। তার যতই অর্থাভাব থাকুক, নৈতিকতায় সে মোটেই খাটো ছিল না। সে চেয়েছিল এই শয়তানগুলোকে পুলিশে ধরিয়ে দিতে। বরং ভয় পেয়েছিল কমলা। সেদিন সন্ধ্যাবেলা এরা এসে খুন করে দুজনকেই। বিমলের লাশ পুঁতে দেয় মাটির তলায়। ছুরিতে লাগিয়ে দেওয়া হয় বিমলের আঙুলের ছাপ, যাতে পুলিশের ধারণা হয় খুনি আসলে বিমল এবং খুনের মোটিভ অবৈধ প্রেম। চুরির ব্যাপারটা কারো যাতে মাথাতেই না আসে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু
তুমি এসব জানলে কি করে? পাঁচিলের ওই কোণে একটা লাশ নয়, দুটো লাশ আছে। আর এই যে আমার ছাতাটা, এটা আপনাকে এই রহস্য সমাধানের জন্য গিফট করে গেলাম। জানতাম আপনি পারবেন এই কাজটা করতে। অনেক নাম শুনেছিলাম আপনার। ওই যে কমলা আসছে। চলো বিমল, এবার যাওয়া যাক। আমার মাথা তখন বনবন করে ঘুরতে লাগলো। কি বলছে এরা দুজনে? এসব এসব ঠাট্টার মানে কি? আর কে আসছে ওই পাশ থেকে? আমি ঘুরে তাকালাম। একটা 20-21 বছরের মিষ্টি দেখতে মেয়ে, মুখে ঈষৎ ভয়ের ছাপ। এগিয়ে আসছে, আরো আরো এগিয়ে আসছে, এসে জড়িয়ে ধরল অনেককে। জয়ন্তবাবু আমার দিকে ঘুরে হেসে বললেন, মাথায় আঘাত মোক্ষম মেরেছিল, বুঝলেন? এই দেখুন, এখনো রক্ত বেরোচ্ছে। টর্চের আলোয় তখন স্পষ্ট দেখলাম জয়ন্তবাবুর কানের পাশ দিয়ে একটা তরল পদার্থ সুতের মতো নেমে যাচ্ছে, যা ওর শার্ট প্যান্ট ভিজিয়ে মাটিতে ছড়িয়ে পড়ছে, এবং সেটার রক্ত ছাড়া আর কিছুই নয়। তার পাশে দাঁড়িয়ে থাকা অনিক এবং মেয়েটারও শরীর থেকে রক্ত ঝরছে। চারদিকের দলির মতো লাল রঙে ভরে যাচ্ছে। আমার শেষ মনে আছে, আমি ওই অপরাধী লোকটার পাশেই গড়িয়ে পড়েছি। ঘুরছে। আমি চোখ মেলতে দেখি অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। তার মধ্যে একটা মুখ আমার চেনা, বেহালা থানার ওসি বিক্রমবাবু। আমি চোখ কচলে ফ্যাল ফ্যাল করে তাকাতেই বিক্রমবাবু বললেন, কি ব্যাপার অবনীশ, এসব কি ঘটনা? তোমায় নাকি গোড়াবাজারের একটা ভুতুড়ে বাড়িতে পাওয়া গিয়েছে বন্দুক হাতে, পাশে একটা গুলিবিদ্ধ অচৈতন্য লোক। এখানকার এক ইন্সপেক্টর তোমায় চিনতে পেরে আমায় ফোন করে। আমি এবার ভালো করে তাকালাম চারদিকে। এটা একটা পুলিশ স্টেশন। এখানে বেঞ্চে শুয়েছিলাম আমি। ঘাড় ঘুরিয়ে ওয়ান্টেড বুলেটিনের দিকে তাকালাম। অনেক ধর, থুরি, বিমলের স্কেচ, পাশেই ওই শয়তান লোকটার স্কেচ। আর একটু দূরে দেওয়ালে টাঙানো হাসি মুখের একটা ছবি। একটা মোটা ভদ্রলোক পুরস্কার নিচ্ছেন জনক নেতার হাত থেকে, যার ছাতাটা পড়ে আছে আমার দরজার কোণে রহস্য সমাধানের পুরস্কার স্বরূপ। বিক্রমবাবু বলেই চললেন, কিছু বলো অবনীশ, কিভাবে খোঁজ পেলে এখানকার? অনেকগুলো লোক ধরা পড়েছে, কারখানার মাল সরাচ্ছিল সব। এরাই খুন করে ওই বাড়ির এক গৃহবধূকে। এই কেস চলাকালীন নিখোঁজ হন গোড়াবাজার থানার ওসি জয়ন্ত বিশ্বাস। তুমি জানো এসব? আমি উত্তর না দিয়ে চারদিকে তাকালাম। উইকেন্ড শেষ, সঙ্গে কেসও। জয়ন্তবাবু বলছিলেন কেসটা না মিটলে উনি মরেও শান্তি পাবেন না। আমার চারপাশে অনেক খাঁকি উর্দির উৎসুক মুখ। একটু দূরেই টিভি চলছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের হাইলাইটস। সচিন একটা 6 হাঁকড়ালো।